আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের পাঠ্য বইয়ের 168 নাম্বার পৃষ্ঠায় যে উদাহরণ 5 নাম্বার দেওয়া রয়েছে সেই উদাহরণ 5 নাম্বারের সমাধান দিব। তো উদাহরণ 5-এ আমরা যে রেওয়া মিলটি দেওয়া রয়েছে সেই রেওয়া মিলগুলোর প্রত্যেকটি হিসাব ফাইন্ড আউট করব বা বিশ্লেষণ করব বা এটাকে শর্টিং করব, যেগুলো কোনটি বিশদ আয় বিবরণী, কোনটি মালিকানা সত্ত্বে বিবরণী এবং কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, এটা আমরা পড়ার সময়ই শর্টিং করে ফেলব। এবং সমন্বয়গুলোকেও আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আজকে ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা রাখি ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি এনজয় করবে এবং আমার সাথে থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, উদাহরণ 5 নাম্বারের অঙ্কটি আমরা একটু পড়ে নিই। ফারহানা এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেওয়া মিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2025 সালের 30 জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ওকে, তাহলে দেখো কি বলেছে, রেওয়া মিল এবং সমন্বয় বিবেচনাপূর্বক বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো রেওয়া মিল 30 জুন 2025 দেওয়া রয়েছে। খেয়াল করে দেখো, এটি 30 জুন 2025, তার মানে কি এই অর্থ বছরটা কিভাবে শুরু হয়েছে? আগের বছরের 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত এই অর্থ বছর। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু আয়করের অর্থ বছরটা এরকমই। ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখ থেকে পরের বছরের জুনের 30 তারিখ পর্যন্ত অর্থ বছর বলা হয়। ঠিক আছে, এই অর্থ বছর হিসাব করে আয়কর নির্ণয় করা হয়। তাহলে দেখো, এবং কি বাংলাদেশের যে বাজেট করে, আমরা দেখি না সরকার যে বাজেট করে, সংসদে বাজেট পাস করে, সেই বাজেটটাও কিন্তু এটি অর্থ বছরেই করে। দেখবা জুলাই থেকে শুরু হবে, এই বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পরের বছরের জুনের 30 তারিখ পর্যন্ত সেই বাজেট অনুযায়ী চলবে। তাহলে দেখো কি বলা আছে, রেওয়া মিলে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব দেওয়া রয়েছে। প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ। আমরা জানি সকল প্রকার সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণীতে যায়। তাহলে প্রাপ্য হিসাব চলতি সম্পদ 20,000 টাকা, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। অপরদিকে প্রদেয় হিসাব, এটি হলো চলতি দায়, এটাও আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। দালান কোটা, এটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। সাধারণ সঞ্চিতি, এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পৃক্ত, এটা মূলধনের সাথে যোগ হবে। ঠিক আছে, এরপরে দেখো মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে সাধারণ সঞ্চিতি। হাতে নগদ এটিকে চলতি সম্পদ বলা হয়, এটি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। মূলধন, এটা মালিকানা সত্ত্ব, এটা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে। উত্তোলন, এটাও মালিকানা সত্ত্ব, এটা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে। এরপরে দেখো প্রারম্ভিক মজুত পণ্য, এটি একটি প্রত্যক্ষ ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য এটি একটি প্রত্যক্ষ ব্যয়, এটা কি যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম আইটেম হিসেবে বসবে, আর বিক্রিত পণ্যের ব্যয় বসে বিশদ আয় বিবরণীতে। তো বিশদ আয় বিবরণীতে এটি যখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয়, তখন এই প্রারম্ভিক মজুত পণ্যটা বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম বসে। এরপরে দেখো ক্রয় একটি প্রত্যক্ষ খরচ 84,000 টাকা, একটা বিশদ আয় বিবরণীতে যাবে। বিক্রয় একটি প্রত্যক্ষ আয়, এটা 1,54,000 টাকা, এটা বিশদ আয় বিবরণীতে একদম প্রথম এন্ট্রি হিসেবে বসবে। দালান কোঠার মেরামত, তাইলে দালানের মেরামত অল্প টাকাই আছে, 2,600 টাকা, তাইলে এটা একটা পরিচালন খরচ হিসেবে আমরা দেখাই দিব। জাহাজ ভাড়া এটি প্রত্যক্ষ খরচ, এটি বিশদ আয় বিবরণীতে যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। শুল্ক, এটাও প্রত্যক্ষ খরচ। শুল্ক কি আমদানি শুল্ক না রপ্তানি শুল্ক সেটা কিন্তু উল্লেখ নাই। তো কোনো কিছু উল্লেখ না থাকলে সেটাকে আমদানি শুল্কই ধরতে হবে। তাহলে এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, প্রত্যক্ষ খরচ। এরপরে ডক চার্জ, জাহাজ ভাড়া, এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ, এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যেই যাবে। বেতন ও সম্মানী, এটা পরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয়ের মধ্যে বিশদ আয় বিবরণীতে যাবে। সাধারণ খরচ, এটাও পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। ব্যাংক জমাতিরিক্ত, এটা চলতি দায়, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বীমা প্রিমিয়াম, এটা পরিচালন ব্যয়, এটা বীমা প্রিমিয়াম, এটা ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। নিগেল চার্জ ও কুরিন সঞ্চিতি, দেখো নিগেল চার্জ এটাও ব্যয়,
এটা বিশদ আয় বিবরণীতে যাবে। কুরিন সঞ্চিতি এটাও বিশদ আয় বিবরণীতে যাবে, বাট এখানে একটু সমন্বয়ের কিছু ক্যালকুলেশন রয়েছে যেটা আমরা বিশদ আয় বিবরণীতে পোস্টিং দেওয়ার সময় বিস্তারিত পড়ব। হ্যাঁ, এরপরে দেখো বিজ্ঞাপন, এটি পরিচালন ব্যয়, এটা বিশদ আয় বিবরণীতে যাবে। বিবিট ক্ষতি এটা অন্যান্য ব্যয় হিসেবে এটা বিশদ আয় বিবরণীতে যাবে। ব্যাংক জমাতিরিক্ত সুদ এটা অন্যান্য ব্যয় হিসেবে বিশদ আয় বিবরণীতে যাবে। প্রাপ্ত বার্তা এটা অন্যান্য আয় হিসেবে বিশদ আয় বিবরণীতে যাবে। ভ্রমণ খরচ অন্যান্য ব্যয় হিসেবে বিশদ আয় বিবরণীতে যাবে। ঠিক আছে, এরপরে দেখো প্রাপ্ত বাড়ি ভাড়া এটা অন্যান্য আয় হিসেবে বিশদ আয় বিবরণীতে আসবে। আয়কর এটাকে উত্তোলনের সাথে সমন্বয় করা হয়। ঠিক আছে, অর্থাৎ এটি একটা উত্তোলন, এটা মূলধন থেকে বাদ যাবে এই আয়করটা। ঠিক আছে, তাহলে টোটাল যোগ করলে 3,21,500 টাকা ডেবিট এবং ক্রেডিট মিলেও মিল আছে। তাহলে আমরা কিন্তু শর্টিং করে ফেললাম কোনটা বিশদ আয় বিবরণীতে যাবে, কোনটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, কোনটা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে যাবে। এবার আসলে সমন্বয়গুলো একটু দেখি। তো সমন্বয়ে ক নম্বর সমন্বয়টা বলেছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। দেখো আমরা কিন্তু শুরুতে পড়ে আসছিলাম, তোমরা কি জানো কি না, পণ্যের নামে কখনো হিসাব করা যায় না। তাইলে যখন পণ্য বিক্রয় ব্যতীত অন্য কোনো উপায়ে কমে যায় তখন ক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। তাইলে পণ্য উত্তোলন করছে, তাইলে পণ্য কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ক্রেডিট মানে কি, ক্রয় কমে যাবে, তার মানে কি এই পণ্য উত্তোলনটা ক্রয় থেকে বাদ দিতে হবে। অপরদিকে এটি মালিক উত্তোলন করছে, সেই উত্তোলন হিসেবে যে নগদ উত্তোলন করছে সেটার সাথে পণ্য উত্তোলন 1,000 টাকা যোগ করে টোটাল উত্তোলন দেখাই দিতে হবে। খ নম্বর বলেছে অলিখিত আন্তঃফেরত। অলিখিত আন্তঃফেরত মানে যেটা এখনো লেখা হয়নি, এটা আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। তার মানে কি অলিখিত একটি বিক্রয় ফেরত আসছে যেটা এখনো লেখা হয়নি। তাইলে এই অলিখিত আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এটা প্রথমত বিক্রয় থেকে মাইনাস হবে। আর দ্বিতীয়ত কোথায় হবে, আমি শুরুতেই বলেছিলাম যে প্রতিটি সমন্বয় কমপক্ষে 2টি জায়গায় যাবে। তাহলে দ্বিতীয়ত কোথায় হবে, এটা প্রাপ্য হিসাব থেকে মাইনাস হবে। অপরদিকে বহি ফেরত 2,000 টাকা রয়েছে, এই বহি ফেরত মানে ক্রয় ফেরত, তাহলে ক্রয় থেকে মাইনাস হবে। অপরদিকে প্রদেয়ক ক্রয় হিসাব করলে বা পণ্য ক্রয় করলে কোন দায় তৈরি হয়, ঠিক আছে, সেটা হলো প্রদেয় হিসাব। তাইলে এই প্রদেয় হিসাব থেকে মাইনাস হবে 2,000 টাকা। গ নম্বরটা বলেছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, দেখো বিমা প্রিমিয়াম 2025 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধ দিত। তাহলে আমরা অঙ্ক করতেছি কি জুনের 30 পর্যন্ত, তার মানে জুনের 30 মানে জুন মাস শেষ। এবার জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস, মোট জুলাই আগস্ট সেপ্টেম্বর মোট 3 মাস, এই 3 মাস বেশি দেওয়া হয়েছে। এটা কিন্তু 1 বছরের জন্য বলেছে, 1 বছরই দিয়েছো, বাট তোমার এই অর্থ বছরে 30 জুন পর্যন্ত কত মাস হবে সেই হিসেবে ক্যালকুলেশন করতে হবে। তাইলে বিমা প্রিমিয়ামটা দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 1,500 টাকা। এই 1,500কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, কারণ 3 মাস ও অতিরিক্ত বেশি দেওয়া হয়েছে, মানে পরের অর্থ বছরে চলে গেছে। এই তাহলে 1,500কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, সম্ভবত 375 টাকা হবে। এই 375 টাকা অগ্রিম হিসেবে বিমা প্রিমিয়াম থেকে বাদ দিব এবং এটিকে অগ্রিম খরচ হিসেবে চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। গ নম্বরটা কি বলছে, অব্যবহৃত মণিহারি 1,000 টাকা এবং 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী মানে কি আদায় হয়নি এখনো। তাইলে অব্যবহৃত মণিহারি যেটা রয়েছে সেখান থেকে অব্যবহৃত 1,000 টাকা বাদ দিব। অপরদিকে অব্যবহৃত মণিহারিকে এটি চলতি সম্পদ হিসেবে দেখাই দিব। এরপরে 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী, এই যে বাড়ি ভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া দেখো 11,000 টাকা দেওয়া আছে, 1 মাসে অনাদায়ী মানে আদায় হয়নি এখনো, বকেয়া রয়েছে। তাহলে কয় মাসে আদায় করছো, ভাড়া তো সাধারণত 12 মাসের হওয়ার কথা, তাহলে 1 মাসের বাকি আছে, তার মানে কি 11 মাসে আদায় করেছে। তো 11 মাসের যদি 11,000 টাকা হয় তাহলে 1 মাসে কত হবে, 11কে 11 দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে, তাইলে কত হবে 1,000 টাকা। তার মানে 1,000 টাকা বকেয়া রয়েছে। তাইলে প্রাপ্ত বাড়ি ভাড়ার সাথে বকেয়া 1,000 টাকা যোগ করে বাড়ি ভাড়া হিসেবে 12,000 টাকা দেখাবো। অপরদিকে এই যে আয়ের যে বকেয়া রয়েছে এটাকে চলতি সম্পদ বলা হয়, এটা চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। ও নাম্বারটা বলেছে প্রাপ্য হিসাব 2,000 টাকা অবলোপন করো। প্রাপ্য হিসাব যেটা থাকবে সেটা 2,000 টাকা অবলোপন করতে হবে, তার মানে এটা কুরিন হিসেবে দেখাবো। অবশিষ্ট প্রাপ্য হিসেবে 10% কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেখাইতে হবে। তার মানে কি প্রাপ্য হিসাব থেকে এটা অবশিষ্টতে বাদ দিব, বাদ দিয়ে সন্দেহজনক ও দেনা কুরিন সঞ্চিতি দেখাবো। ঠিক আছে, এরপরে দেখো
সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে বিশদ আয় বিবরণীতে, অপরদিকে চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। তো এই ছিল সমন্বয়ের বিশ্লেষণ। এবার আমরা সমাধান করব। তাহলে ফারহানা এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2025 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে, এটা কিন্তু লিখতেই হবে বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে এটা লিখতেই হয়। তাইলে প্রথমে কি করতে হবে, বিক্রয় 1,54,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। আর সমন্বয়ে বলা আছে আন্ত ফেরত কত, 4,000 টাকা। আন্ত ফেরত কত, 4,000 টাকা। এই 4,000 টাকা বাদ দিব, তাহলে 1,54,000 থেকে 4,000 বাদ দিলে 1,50,000 টাকা হয় বিক্রয়। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আসবো। রেওয়া মিলে দেওয়া আছে, দেখো কোথায় দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, এই যে 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, এটা প্রথমে লিখব, ঠিক আছে। এরপরে ক্রয় 84,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। এই ক্রয় থেকে বহি ফেরত 2,000 টাকা বাদ দেব। হ্যাঁ, ক্রয় থেকে ওরা কি করছে, আগে পণ্য উত্তোলন বাদ দিয়েছে, এক নাম্বার সমন্বয় পণ্য উত্তোলন এটাও বাদ দিতে হবে ক্রয় থেকে, ঠিক আছে। 1,000 টাকা, 84,000 থেকে 1,000 বাদ দিলে 83,000। 84,000 কোথায় রয়েছে, ক্রয় হিসেবে রেওয়া মিলে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে বাদ দিতে হবে বহি ফেরত কত আছে, এখানে 2,000 টাকা রয়েছে, এই 2,000 টাকা বাদ দিব। তাহলে বাদ দিলে মোট কত হবে, 81,000 টাকা, এটি হলো নিট ক্রয়। এরপরে জাহাজ ভাড়া 4,000 টাকা, এটা রেওয়া মিলে দেওয়া আছে। শুল্ক 1,000 টাকা, এটা রেওয়া মিলে দেওয়া আছে। ডক চার্জ 1,700 টাকা, এটাও রেওয়া মিলে দেওয়া আছে। এই কয়েকটা যোগ করলে কত হবে, 1,17,700 টাকা, ঠিক আছে। এখান থেকে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্য কোথায় দেওয়া আছে, সমন্বয়ে দেওয়া আছে, এই যে 40,000 টাকা, এটা বাদ দিতে হবে। বাদ দিলে নেট বিক্রিত পণ্যের ব্যয় বের হবে 77,700 টাকা। এইবার বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 থেকে 77,700 টাকা বাদ দিলে 72,300 টাকা থাকবে। এটি হলো মোট মুনাফা। এটি কি, মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। কি করতে হবে, পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তাহলে পরিচালন ব্যয় দেখো, প্রথমে দালানের মেরামত রয়েছে, এটা সরাসরি রেওয়া মিলে 2,600 দেওয়া আছে। বেতন ও সম্মানী রয়েছে, এটাও সরাসরি রেওয়া মিলে 18,000 টাকা দেওয়া রয়েছে। সাধারণ খরচাবলীর মধ্য থেকে অব্যবহৃত মণিহারি বাদ দিতে হবে। দেখো অব্যবহৃত মণিহারি শুধুমাত্র মণিহারি থেকেই বাদ যায়। এখন মণিহারি যদি না থাকে তাহলে সাধারণ খরচাবলী থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু একটা ইউনিক আইটেম শিখে নিলা যে অব্যবহৃত মণিহারি, এখন তো রেওয়া মিলে মণিহারি নাই, তাইলে কোথা থেকে বাদ দিব বলো তো। তাইলে সাধারণ খরচ আছে কিনা সেটা দেখব, সাধারণ খরচ থাকলে সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে সাধারণ খরচ 5,000 টাকা রেওয়া মিলে দেওয়া ছিল। আর সমন্বয়ে অব্যবহৃত মণিহারি কত, 1,000 টাকা, এই যে দেওয়া আছে। তাইলে এই সাধারণ খরচ থেকে অব্যবহৃত মণিহারি 1,000 টাকা বাদ দিব, বাদ দিলে 4,000 টাকা হবে। বিমা প্রিমিয়াম রেওয়া মিলে 1,500 টাকা দেওয়া আছে, এখান থেকে অগ্রিম করতে হবে। তো কি বলছিল, সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া আছে, তার মানে কি জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস বেশি দেওয়া আছে। তাহলে 1 বছরের জন্যই দিছে, বাট এই অর্থ বছরে 9 মাসের হবে, বাকি 3 মাসেরটা পরের অর্থ বছরের জন্য হবে। তাহলে পরের অর্থ বছরে তো আমি হিসাব করব না, আমি তো এই অর্থ বছরেই হিসাব করব। এই জন্যে 1,500কে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণন করব, করে এই 3 মাসে যে 375 টাকা হলো এটা অগ্রিম হিসেবে বাদ দিয়ে দেব। তাইলে 1,500 থেকে 375 বাদ দিলে 1,125 টাকা হবে, ঠিক আছে। এরপরে নিগেল চার্জ 3,000 টাকা সরাসরি বসায় দিব। এরপরে দেখো সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। তো সমাপনী কুঋণ কত রয়েছে এটা আমরা একটু দেখি। সমাপনী, এই যে কুঋণ সঞ্চিতি কত রয়েছে, আচ্ছা এইটা হিসাবটা এইভাবে করতে পারতো যে এটা হলো অবলোপন 2,000 টাকা কুঋণ হিসেবে, এবং যে প্রাপ্য হিসাব যে রয়েছে, প্রাপ্য হিসাব কত রয়েছে একদম প্রথমের দিকে দেখো 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে অলিখিত কত রয়েছে, 4,000 টাকা। তাহলে 20,000 থেকে 4,000 বাদ দিলে কত থাকে, 16,000। এই 16,000 থেকে 2,000ও বাদ দিতে হবে, বাদ দিলে কত থাকবে, 14,000। এই 14,000-এর 10% কুঋণ সঞ্চিতি হবে 1,400 টাকা। তাইলে নতুন কুঋণ সঞ্চিতি হবে কত, 1,400 টাকা, ঠিক আছে। এই জন্য এটা নতুন কুঋণ সঞ্চিতি লিখতে হবে 1,400 টাকা। এখান থেকে কি করতে হবে, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত
ওই যে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 2500 এবং 2000 টাকা নতুন করে অবলোপন করছে, সেটা বাদ দিলে 2500 থেকে 2000 বাদ দিলে 1500 টাকা হয়। তাইলে এই 1400 আর 500 মোট কত হবে? 900। তো এটার নিচে হিসাব দেওয়া আছে কিনা দেখি তো, একটু টিকা দেওয়া আছে কিনা। টিকাটা আচ্ছা, টিকা দেওয়া নাই। আমি এইটা নিয়ে বিস্তারিত আরেকটা ক্লাস দিব, তোমাদেরকে ভালোভাবে বোঝাই দেব। হ্যাঁ, তো এটা প্রথমে বোঝার চেষ্টা করো যে কোথায় তোমার প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত ছিল? 20,000। এই 20,000-এর মধ্যে 4,000 টাকা ছিল অলিখিত আন্তঃফেরত, তাইলে বাদ দিলে কত থাকবে? 16,000। এই 16,000-এর মধ্যে তোমার 2,000 টাকা ছিল অবলোপন করতে হবে, তাইলে কত থাকে? 2,000 বাদ দিলে অবশিষ্ট থাকে 14,000। এই 14,000-এর 10% কুরিন সঞ্চিতি ধরতে হবে। এই 14,000-এর 10% হলো 1,400 টাকা, এটা কুরিন সঞ্চিতি ধরলাম। তো এখান থেকে বাদ দিতে হবে কি? বাদ দিতে হবে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি হিসাবের উদ্বৃত্ত। তো এটা কিভাবে বের করবো? ওই যে প্রারম্ভিক উদ্বৃত্ত কত ছিল? 2,500, যেটা রেওয়া মিলে দেওয়া ছিল, আর সমন্বয় বলা ছিল যেটা অবলোপন করতে বলছে সেটা। তাহলে 2,500 থেকে অবলোপন 2,000 বাদ দিলে 500 টাকা থাকে, এই 500 টাকা বাদ দিতে হবে। তাইলে 1,400 থেকে 500 বাদ দিলে কত থাকে? 900 টাকা। ঠিক আছে, এটা এইভাবে করতে হবে। এরপরে বিজ্ঞাপন রয়েছে 5,500 টাকা, ভ্রমণ খরচ হয়েছে 3,000 টাকা। এই টোটাল সবগুলো যোগ করলে 38,125 টাকা। এইবার 72,300 থেকে 38,125 টাকা বাদ দিলে 34,175 টাকা। এটি হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। তো অন্যান্য আয়ের মধ্যে প্রাপ্ত বাট্টা আছে 4,000 টাকা, এটা বসাবো। প্রাপ্ত বাড়ি ভাড়া আছে 11,000 টাকা, বাট এখানে বলছে এক মাসের বাড়ি ভাড়া অনাদায়ী রয়েছে। এই যে এক মাসের বাড়ি ভাড়া কী রয়েছে? অনাদায়ী রয়েছে, তার মানে বকেয়া রয়েছে। এখন তো বাড়ি ভাড়া যেটা আছে সেটা তো এক বছরের হিসাব করার কথা, তো এক মাসে বকেয়া আছে, তার মানে কি 11 মাসে পাইছে। 11 মাসে যদি 11,000 টাকা পায়, এক মাসে কত হবে? 1,000 টাকা হবে, অর্থাৎ 11,000-কে 11 দিয়ে ভাগ করলে 1,000 টাকা হবে। তাইলে কি হলো? বাড়ি ভাড়া 11,000 যোগ প্রাপ্য 1,000, তাইলে টোটাল কত হবে? 12,000। এই দুইটা যোগ করলে 16,000। এবার কি করতে হবে? 34,175-এর সাথে 16,000 যোগ করলে 50,175 টাকা হবে। এটি হলো আমাদের এরপরে অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। অন্যান্য ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি রয়েছে 3,600 এবং ব্যাংক জমাতিরিক্ত সুদ রয়েছে 10,000। এই দুইটা যোগ করলে 13,600 হয়। এই 50,175 থেকে 13,600 বাদ দিলে 36,575 টাকা। এটি হলো নেট মুনাফা। ঠিক আছে, এটি নেট মুনাফা। তো এই অঙ্কটা কিন্তু একটু কঠিন ছিল, তোমরা এত ঘাবড়িয়ে যাও না, এটা কঠিন হলেও সহজ আছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার বিশ্লেষণটা। তারপরেও কোথাও না বুঝলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এরপরে দেখো, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে হবে। তো ফারহানা এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী 2025 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে প্রথমে প্রারম্ভিক মূলধন নেব, রেওয়া মিলে দেওয়া আছে সরাসরি 1 লক্ষ টাকা। এর সাথে নেট মুনাফা এই যে 36,550 টাকা, 36,550 টাকা, এটা যোগ করব। যোগ করলে কত হবে? 1,36,550 টাকা, 575 টাকা হবে। এরপরে বাদ দিব উত্তোলন। উত্তোলনের মধ্যে নগদ 35,000 টাকা, যেটা রেওয়া মিলে দেওয়া আছে, আর পণ্য উত্তোলন করছি 1,000 টাকা, যেটা সমন্বয়ে দেওয়া আছে। দুইটা যোগ করলে 36,000 হবে। 1,36,575 থেকে 36,000 বাদ দিলে 1,575 হয়। এখান থেকে আয়কর বাদ দিব 5,000 টাকা। আয়কর কোথায় রয়েছে? রেওয়া মিলে রয়েছে। তাহলে রেওয়া মিল থেকে এই 5,000 টাকা বাদ দিলে 95,575 টাকা হবে। এর সাথে সাধারণ সঞ্চিতি যোগ করব। তো সাধারণ সঞ্চিতি কত দেওয়া আছে? 10,000 টাকা। কোথায় দেওয়া আছে? রেওয়া মিলে দেওয়া আছে। তাইলে রেওয়া মিল থেকে নিয়ে এটা যোগ করে দেবো। তাহলে 95,575-এর সাথে 10,000 যোগ করলে 1,05,575 টাকা। এটি হলো সমাপনী মালিকানা সত্ত্ব। এটা কি? সমাপনী মালিকানা সত্ত্ব। এরপর আসো কি, আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা কি করব? ফারহানা এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2025। স্থায়ী সম্পদ আগে নিব। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, তারপর অলিক সম্পদ, এইভাবে নিব। তাইলে স্থায়ী সম্পদের মধ্যে শুধুমাত্র দালান কোঠা রয়েছে। এখানে দালান কোঠার কোনো অবচয় অবলোপন কোনো কিছুই নাই, তাহলে সরাসরি দালান কোঠার 70,000 টাকা বসায় দিব মোট স্থায়ী সম্পদ।
তারপরে চলতি সম্পদ, এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, তাহলে চলতি সম্পদ হাতে নগদ 18,600 টাকা, এটা বসাই দেব। প্রাপ্য হিসাব দেখো, প্রাপ্য হিসেবে যে হিসাবটা তোমাদের ওখানে করাইতেছিলাম সেই হিসাবটাই এখন দেখো। তো প্রাপ্য হিসেবে এই যে 20,000 টাকা ছিল, এখান থেকে আন্তঃফেরত 4,000 টাকা বাদ দেব, বাদ দিলে কত হবে? 16,000 টাকা। এই 16,000 থেকে অলিখিত কুরিন 2,000 টাকা, যেটা অবলোপন করতে বলছে সেটা বাদ দেব, তাইলে কত হবে? 14,000 টাকা। এই 14,000 থেকে সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এই 14,000-এর 10% যেটা হলো 1,400 টাকা, সেটা বাদ দেব। তাহলে 14,000 থেকে 1,400 বাদ দিলে কত হবে? 12,600 টাকা। ঠিক আছে, এটা হবে নেট প্রাপ্য হিসাব। এরপরে প্রাপ্য বাড়ি ভাড়া, যেটা ওই যে উপভাড়ার বকেয়া রয়েছে, তো আয়ের বকেয়াটা তো চলতি সম্পদে যায় 1,000 টাকা। এরপরে বিমা প্রিমিয়াম অগ্রিম বিমা প্রিমিয়াম দিয়েছি 350 টাকা, 75 টাকা সরি, সেটা কোথায় ছিল? ওই যে সমন্বয় থেকে নিয়ে আসলাম, যে সেপ্টেম্বর মজুদ পরিশোধ করা হয়েছে সেটা। ঠিক আছে, অব্যবহৃত মণিহারি 1,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা, সবগুলো যোগ করলে 73,575 টাকা। এইবার 70,000 আর 73,575 যোগ করলে মোট সম্পদ হবে 1,43,575 টাকা। ওকে, তাইলে আমার মোট সম্পদ গেল। এরপর মালিকানা সত্ত্ব ও দায়ে, প্রথমে সমাপনী মালিকানা সত্ত্ব কত রয়েছে প্রশ্নে? 1,05,575 টাকা, এটা আমরা এখানে বসাবো, 1,05,575 টাকা। এরপরে দীর্ঘমেয়াদী দায়, তো দীর্ঘমেয়াদী দায় এখানে ঋণপত্র বা ঋণ থাকে সেগুলো আসে, তো এখানে কিছু নাই রেওয়া মিলে, তাইলে চলতি দায়ে চলে আসবে সরাসরি। চলতি দায়ে প্রথমে প্রদেয় হিসাব ছিল 37,000 টাকা, এখান থেকে বই ফেরত 2,000 টাকা বাদ দেবো। বই ফেরত কোথায় আছে? সমন্বয় আছে, তাহলে 37,000 থেকে 2,000 বাদ দিলে 35,000 টাকা। এরপর ব্যাংক জমাতিরিক্ত আছে 3,000 টাকা, দুইটা যোগ করলে মোট চলতি দায় দাঁড়ায় 38,000 টাকা। তাইলে 1,05,575-এর সাথে 38,000 যোগ করলে 1,43,575 টাকা হয় দায় ও মালিকানা সত্ত্বের মোট পরিমাণ। তাইলে মোট সম্পদ কত? 1,43,575, দায় ও মালিকানা সত্ত্বের মোট পরিমাণ কত? 1,43,575। তার মানে দুটি মিলে গেছে, মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা মিলে গেছে। তো এই ছিল 5 নম্বর উদাহরণের আলোচনার বিষয়। আশা রাখি 5 নম্বর উদাহরণটি তোমাদের যত প্রকার কনফিউশন ছিল বা তোমাদের কাছে যত বোঝা মনে হতো, এখন হালকা হয়ে গেছে বা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো কিছুতে কনফিউজ থাকে বা কোনো পরামর্শ থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো রিপ্লাই দিয়ে তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ।